ইরান যুদ্ধে আমেরিকার জড়িয়ে পড়া নিয়ে প্রথম থেকেই আমেরিকানদের একটা বড় অংশের আপত্তি ছিল। অভিযোগ ছিল আমেরিকা গ্রেট এগেইনের স্লোগান আসলে ভুল জায়গায় প্রয়োগ করা হচ্ছে। ওটা আসলে হয়ে গেছে মেক ইসরায়েল গ্রেট এগেইন। আর এটা নিয়েই একটা বড় ঘটনা সম্প্রতি ঘটেছে মার্কিন কংগ্রেসে। The American people are tired of the arrogance and insolence of Prime Minister Netanyahu telling America what we should do. আমেরিকার ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট বা মার্কিন সামরিক বাজেটের খসড়া নিয়ে মার্কিন কংগ্রেসে বিতর্ক চলছিল। এই বাজেটের মধ্যে সেকশন 224 নামের একটি বিশেষ ধারা বা প্রভিশন যুক্ত করা হয়, আর তাতেই মুখোশ খুলে যায় ট্রাম্প প্রশাসনের। একেবারে সামনে এসে যায় মেক ইসরায়েল গ্রেট এগেইনের তত্ত্ব। কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রীকে যতই গালাগালি করুন না কেন ট্রাম্প, তিনি যে তার কুকর্মটা ঠিক চালিয়ে যাচ্ছেন তা ফের সামনে চলে আসে তাদের ডিপ স্টেটের মাধ্যমে। আর বাস্তবে যুদ্ধক্ষেত্রেও ঠিক সেটাই করে চলেছে তারা। রয়টার্স জানিয়েছে গত 48 ঘন্টায় দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর সামরিক পরিকাঠামো, অস্ত্রাগার এবং রকেট উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে তীব্র বিমান এবং কামানের হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে হিজবুল্লাহর পক্ষ থেকেও উত্তর ইসরায়েলের গ্যালিলি অঞ্চলে ঝাঁকে ঝাঁকে রকেট ছোড়া হয়েছে। মানে ইসরায়েল যথারীতি মেতে রয়েছে তাদের ডিপ স্টেট এবং অস্ত্রের ব্যবহারে। কিন্তু এতে কি পাচ্ছে তারা? মধ্যপ্রাচ্য এবং আরব গণমাধ্যম মিডল ইস্ট আই একটি খুব গুরুত্বপূর্ণ কথা লিখেছে। তারা বলেছে ইসরায়েল একটা ব্যর্থ অ্যাডভেঞ্চারে নেমেছে। এই সংবাদ মাধ্যমের সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়েছে ইসরায়েলের এই টানা সামরিক অভিযানগুলোতে প্রকৃতপক্ষে হিতে বিপরীতই হয়েছে। আর এতে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের ভাবমূর্তির এখন চরম ক্ষতি হয়েছে। মিডল ইস্ট আই লিখেছে ইসরায়েলের সাম্প্রতিক কোনো পদক্ষেপই কোনো সুস্পষ্ট সামরিক উদ্দেশ্য বা যুদ্ধ শেষ করার কোনো কৌশলের ইঙ্গিত দিচ্ছে না। আল জাজিরার মতো সংবাদ মাধ্যম এবার খোলাখুলি লিখেছে যে পশ্চিম বিশ্বের গণমাধ্যমগুলো ফিলিস্তিনি এবং লেবানিজদের মানবিক সংকটকে আড়াল করে চলেছে। আল জাজিরা বলছে ইসরায়েলের এই একগুঁয়েমি রীতিমতো মানবাধিকার লঙ্ঘন। এবার আপনি প্রশ্ন করতেই পারেন, তাহলে যুদ্ধটা কি অনন্তকাল ধরে চালিয়ে যেতে হবে তাদের? আর তার জন্যে কি কি কাণ্ড করতে হচ্ছে তাদের? কিভাবে তারা অর্থের বিনিময়ে কবজা করে ফেলেছে আমেরিকার প্রশাসনকে? আজকের এই এপিসোডে মার্কিন কংগ্রেসে ট্রাম্পের দ্বিচারিতার মুখোশ খুলে যাওয়ার বিষয়টি নিয়ে কি কি হয়েছে তার বিশ্লেষণ সামনে আনব। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে এটা আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। ইরান যুদ্ধে জড়িয়ে পড়ে কি লাভ হয়েছে আমেরিকার? নিজের দেশে এবং বিদেশে এই প্রশ্ন কিন্তু প্রথম থেকেই তুলেছেন আমেরিকানরাই। মাত্র 1 বছর আগে বিশ্বকে স্তম্ভিত করে ট্রাম্প ইরানে তাদের ভয়ঙ্কর বিমান B-2 বোম্বার পাঠিয়ে দিয়েছিলেন। বলা হয়েছিল ইরানের পরমাণু কেন্দ্রে বিশাল বোমা ফেলে তা সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়েছে। এরপরে যুদ্ধবিরতি, কিন্তু আবার সংঘর্ষ শুরু হতেই 24 ঘন্টার মধ্যে একটা বড় সাফল্য পেয়েছিল মার্কিন এবং ইসরায়েল জুটি। মারা গিয়েছিলেন ইরানের সুপ্রিমো আলী খামেনেই। কিন্তু তখনও এই প্রশ্ন ধামাচাপাই ছিল যে এই যুদ্ধে আমেরিকা কেন? ধামাচাপা ছিল কারণ তখনও আমেরিকার মানুষের একাংশ মনে করেছিলেন যে ট্রাম্পের এটা একটা বড় সাফল্য। তখনও কিন্তু ট্রাম্প ভেনেজুয়েলার তেলের ভাণ্ডার দখল করেননি, তাই ইরানের তেলের ভাণ্ডার খুব জরুরি ছিল তাদের কাছে, এমনটাই তারা মনে করেছিলেন। কিন্তু ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হতেই আমেরিকা টের পেতে থাকে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুলভাবে বাড়ছে। আর দেশের রাজনীতিতে এবার প্রশ্ন উঠতে শুরু করে, কেন আমেরিকা এই যুদ্ধে নিজেদের জড়িয়েছে? ইরানের তেলের সবচেয়ে বড় খরিদ্দার চীন, তাদের মুখের গ্রাস যে ট্রাম্প কেড়ে নিতে পারবেন না, আর চীন যে এটা হতে দেবে না, এটা বুঝতে একটু বেশি সময় লেগে গেল নাকি ট্রাম্প প্রশাসনের?
এরপরেই আমেরিকা সহ বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমে প্রশ্ন উঠতে থাকলো ট্রাম্পের আসল মতলবটা নিয়ে। একই সঙ্গে সংবাদ মাধ্যম ফাঁস করে দিল কিভাবে নেতানিয়াহুর জালে কার্যত বন্দী হয়ে গেছেন ট্রাম্প। আর এর পিছনের আসল কারণ আমেরিকার প্রশাসনের মধ্যে থাকা ইসরায়েলপন্থী রাজনীতিকদের প্রভাব। প্রথমে এই অভিযোগের আঙুলটা উঠেছিল রিপাবলিকানদের দিকে, মানে ট্রাম্পের দলের দিকে। আমেরিকার ইহুদি লবির প্রচণ্ড চাপে ট্রাম্প কুপোকাত, এমনটাই মনে করা হচ্ছিল। কিন্তু ক্রমশ প্রকাশ্যে আসতে থাকে ভেতরের খবর, আর তাতেই জানা যায় যে শুধু রিপাবলিকানই নয়, বিরোধী দল ডেমোক্র্যাটদেরও একটি বড় অংশ রয়েছে ইহুদি লবিতে। আমেরিকাকে গ্রেট বানানোর নামে ভোট নিয়েও প্রশাসনে ইসরায়েলকে গ্রেট বানানোর এই ছক একেবারে প্রকাশ্যে চলে এসছে এবার। কিভাবে? ওয়ান ইন্ডিয়া নিউজ সহ বেশ কিছু আন্তর্জাতিক ভূ রাজনৈতিক চ্যানেলে সম্প্রতি একটি ভিডিও ট্রেন্ডিংয়ে এসেছে। সেটা মূলত আমেরিকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসদের একটি অত্যন্ত উত্তপ্ত এবং বিতর্কিত প্রকাশ্য শুনানির ভিডিও। এর মূল প্রেক্ষাপট মার্কিন সামরিক বাজেট এবং ওই সেকশন 224। সেটা কি? আমেরিকার ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট বা সামরিক বাজেটের খসড়া নিয়ে মার্কিন কংগ্রেসে একটা ম্যারাথন বিতর্ক চলছিল। কারণ এই বাজেটের মধ্যে সেকশন 224 নামের একটি বিশেষ ধারা বা প্রভিশন যুক্ত করা হয়েছে। কিন্তু হঠাৎ এরকম একটা ধারা যোগ করতে হচ্ছে কেন? কি এই ধারার উদ্দেশ্য? এখানেই মুখোশ খুলে যায় ট্রাম্প প্রশাসনের। বোঝা যায় ইসরায়েল যুদ্ধে কোনো কারণ ছাড়াই কেন তারা ঝাঁপিয়েছে এবং দেশের করদাতাদের বিলিয়ন বিলিয়ন ডলার গচ্চা দিয়েছে ইতিমধ্যেই। কি আছে এই ধারায় সেটা শুনলেই বুঝতে পারবেন। এই ধারায় আমেরিকা এবং ইসরায়েলের প্রতিরক্ষা প্রযুক্তি এবং সাইবার সিকিউরিটি খাতকে একে অপরের সঙ্গে সম্পূর্ণ মিলিয়ে দেওয়া বা মার্জ করিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ যৌথ গবেষণা, অস্ত্র উৎপাদন এবং গোয়েন্দা তথ্য আদান প্রদান দু দেশের মধ্যে আরও দৃঢ় হবে। মানে ইসরায়েলের জন্য যাবতীয় উৎপাত সহ্য করবেন আমেরিকাবাসী। অথচ এর মধ্যে কোথাও খুঁজে পাওয়া যাবে না ট্রাম্পের সেই নির্বাচনী প্রতিশ্রুতি মেক আমেরিকা গ্রেট এগেইন বা মাগা। তবে মার্কিন কংগ্রেসে এ নিয়ে তর্ক জমে যায় ভারতীয় বংশোদ্ভূত প্রভাবশালী ডেমোক্রেট কংগ্রেস সদস্য রো খান্নার বক্তব্যে। কি বলেছেন তিনি, যা এখন ভাইরাল হয়ে গেছে? এই ধারার তীব্র বিরোধিতা করে একটি সংশোধনী পেশ করেন খান্না। তিনি দাবি করেন এই ধারাটি অবিলম্বে বাজেট থেকে বাদ দেওয়া হোক। এর সপক্ষে কি কি বলেছেন শুনলে অবাক হবেন। যেমন তিনি বলেছেন, নেতানিয়াহুর নির্দেশেই কি এখন আমেরিকা চলেছে? রো খান্না সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একটি চিঠির প্রসঙ্গ টেনে এনেছেন। এই চিঠিতে নেতানিয়াহু দাবি করেছিলেন আমেরিকা ইসরায়েলের সম্পর্ক এখন শুধু সাহায্যদাতা এবং গ্রহীতা নয়, বরং যৌথ অংশীদারিত্বের রূপ নিক। ভাবুন এটা কতটা অমর্যাদাকর আমেরিকার কাছে। রো খান্না অভিযোগ করেন মার্কিন আইন প্রণেতারা আমেরিকার জনগণের কথা না শুনে অন্ধের মতো নেতানিয়াহুর ব্ল্যাঙ্ক চেকে সই করছেন এবং তার দাবি অনুযায়ী বাজেট বানাচ্ছেন। এই শুনানিতে খান্না যা বলেছেন তা বেশ চেনা চেনা লাগতে পারে। কি বলেছেন খান্না? তিনি আরও বলেছেন আমেরিকার সাধারণ মানুষ, তা সে রিপাবলিকান, ডেমোক্র্যাট বা ইন্ডিপেন্ডেন্ট, যার সদস্যই হন না কেন, তারা সবাই চান ওয়াশিংটন যেন নেতানিয়াহুকে পরিষ্কার জানিয়ে দেয় আমেরিকার সিদ্ধান্ত আমেরিকানরাই নেবে, অন্য কোনো দেশের প্রধানমন্ত্রী তা নিতে পারেন না। চেনা লাগছে? কমেন্ট বক্সে বিষয়টা লিখতে পারেন। The American people are tired of the arrogance and insolence of Prime Minister Netanyahu telling America what we should do. The entire country of Israel has a GDP that is less than a single town in my district. Yet somehow Netanyahu thinks he could tell the American people what we should do. The person who's most upset with him right now is President Donald Trump. And everyone in America, whether you're a Republican, an independent, or a Democrat, says
that we need to tell Netanyahu that America calls the shots, not the prime minister of any other country. They want less cooperation and blank checks to Israel, not more. Only the United States Congress would dream up at this moment, let's actually do more for Israel, not less. And that's what Section 2024 does. It's a pretty simple thing. Should we do more for Israel than we already do, or should we do less? If you think we should do more for Israel, you should be against my amendment. If you think we should do less for Israel at the time that he's arrogantly telling Donald Trump what to do, then you should be for my amendment. Now, let me just be clear. Mr. Netanyahu actually wrote to a member of Congress to put this Section 224 into the bill. রো খান্না ট্রাম্প এবং কট্টর রিপাবলিকানদের খোঁচা দিয়ে বলেন, ট্রাম্প নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আমেরিকা ফার্স্ট নীতিতে চলবেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে আমেরিকাকে দূরে রাখবেন, কিন্তু তার কোনোটাই তিনি মানছেন না। কিন্তু এখন ট্রাম্পপন্থী এবং রিপাবলিকান আইন প্রণেতারা ইসরায়েলের লবির চাপে নিজেদের প্রতিরক্ষা খাতকেও ইসরায়েলের সঙ্গে জুড়ে দিচ্ছেন, যা আমেরিকার জাতীয় সার্বভৌমত্বের পরিপন্থী। ডেমোক্র্যাট দলের সারা জ্যাক বসো রো খান্নাকে সমর্থন করে বলেন, গাজায় নির্বিচারে বেসামরিক মানুষ মারা যাওয়ার পরেও আমেরিকান আইন প্রণেতারা কিভাবে ইসরায়েলকে এই ধরনের উন্নত নজরদারি এবং সাইবার প্রযুক্তি দেওয়ার ছাড়পত্রের কথা বলতে পারলেন। তুমুল বিতর্কের পরেও কিন্তু রো খান্না বা সারা জ্যাক বসরা এই লড়াইয়ে জিততে পারেননি। আর সেটাই এই বিতর্কের মোক্ষম টুইস্ট, কারণ নিজেদের ডেমোক্র্যাট দলেরও 100% সমর্থন পাননি রো খান্নারা। কিন্তু ওখানে কোনো অপারেশন লোটাস জাতীয় কিছু ছিল না, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর কিছু ছিল। সেটা হলো ডেমোক্র্যাটদের মধ্যেও ইহুদি লবির মারাত্মক প্রভাব, যার কথা মাত্র কয়েকদিন আগেই ফাঁস করেছে সংবাদ মাধ্যম। এ নিয়ে আমার করার ভিডিওটির লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। রিপাবলিকানদের পাশাপাশি রো খান্নার নিজস্ব দল ডেমোক্র্যাটিক পার্টির অনেক সদস্য এই কারণেই কি এই সংশোধনীর বিরোধিতা করলেন। তাদের যুক্তি ছিল, ইসরায়েলের যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত প্রযুক্তি ব্যবহার করলে তাতে আমেরিকার সামরিক বাহিনী লাভবান হবে। ভাবুন আমেরিকার কি দুরবস্থা, তাদের এখন সামরিক সাহায্য নিতে হবে ইসরায়েলের কাছ থেকে। শেষ পর্যন্ত ধ্বনি ভোটে রো খান্নাদের প্রস্তাবটি খারিজ হয়ে যায় এবং মার্কিন কংগ্রেসে ইসরায়েলের সাথে সামরিক সহযোগিতা বাড়ানোর বিলটি পাশ হয়ে যায়। অর্থাৎ ট্রাম্পের সামনে নিজের দেশের একটা কাঁটা এখন সরে গেল। মাগারা কি বলছে তা এখন আর তেমন জরুরি নয়। প্রশাসনিক ক্ষেত্রে তিনি নেতানিয়াহুর হাত ধরার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেলেন। ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দল কিংবা বিরোধী ডেমোক্র্যাট দুপক্ষের উপরই যে ইসরায়েলি লবির একচ্ছত্র প্রভাব রয়েছে, রো খান্না মার্কিন সংসদে দাঁড়িয়ে সেটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। যেখানে আমেরিকার সাধারণ মানুষ যুদ্ধের পেছনে তাদের করের কোটি কোটি ডলার খরচ করার বিরুদ্ধে, সেখানে আমেরিকান আইন প্রণেতারা দলীয় লাইন ভুলে গিয়ে কিভাবে ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়িত করছে সংবাদ মাধ্যমে তা বারবার উঠে এসছে। সঙ্গে এটা বলা হয়েছে এটাই একেবারে তার অকাট্য প্রমাণ। মানে এবার থেকে ইসরায়েলের কথাতেই নাচবেন ডোনাল্ড ট্রাম্প, এটাই এখন বাস্তব। আর তাতে বিশ্ব শান্তি কি কখনো ফিরবে? শান্তি কি ফিরবে গাজা, লেবাননে? সেখানে শিশুরা কি দুবেলা ভরপেট খেয়ে নিশ্চিন্তে ঘুমোতে যেতে পারবে? এ ব্যাপারে আপনি কি ভাবছেন জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।